সবাইকে স্বাগত। বিশ্বের বিভিন্ন সংবাদ এবং সংবাদের বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিকে স্বাগত জানাচ্ছি আমি রহমান রাশেদ। রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার জোট সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। তবে টান পড়বে না বাংলাদেশের সাথে, দ্বিপাক্ষিক সম্পর্কে চলবে একই ধারায়, এমন অভিমত দুই দেশের রাজনৈতিক বিশ্লেষকদের। শরিকদের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়ছে না বিজেপি, তাই দিল্লির বিদেশ নীতিতেও পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা। রিপোর্টে বিস্তারিত। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনের ফলে স্পষ্ট বিজেপি শক্তি হ্রাস করেছে আর কংগ্রেসের পুনরুত্থান ঘটেছে। যদিও সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, তবে খানিকটা নড়বড়ে এবার মোদির এনডিএ জোট। এ অবস্থায় বাংলাদেশের প্রতি ভারত সরকারের সমর্থন দৃষ্টিভঙ্গি কি একই থাকবে নাকি ধরন পাল্টাবে? এ প্রশ্নের জবাবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন তেমন হবার সুযোগ নেই। ভারতের পররাষ্ট্র নীতিতে খুব বড় রকমের কোনো পরিবর্তন আসবে না। কিছু হয়তো আমরা কসমেটিক চেঞ্জেস দেখতে পারি, কিন্তু মূল জায়গাগুলিতে কোনো রকম পরিবর্তন আসবে না। সেটা ডিফেন্স বলেন, পানি বলেন, ট্রেড, ইনভেস্টমেন্ট, এই জায়গাগুলি বলেন। বিদেশ মন্ত্রণালয় কিন্তু বিজেপিরই হাতে থাকবে, মানে বিজেপিরই কেউ একজন মন্ত্রী হবেন। আমি যদি এই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে বলি, তাহলে কিন্তু এটাতে কোনোভাবেই কোনো ব্যাঘাত আসবে না। যেরকম ভালো চলছিল ঠিক সেইভাবেই কিন্তু চলবে এবং এগিয়ে যাবে। তিস্তার পার্টটা আমি এটা বলবো, যেটা এট দ্য এন্ড অফ দ্য ডে কিন্তু দ্বিপাক্ষিক চুক্তি, একটা দ্বিপাক্ষিক বিষয়। সুতরাং এটাতে যদিও মমতা ব্যানার্জি যদি কিছু ওনার যদি কিছু বলার থাকে বা ওনার যদি কোনো অসুবিধে থাকে, সেটা কিন্তু তাকে কেন্দ্রের সঙ্গে কথা বলেই জিনিসটা এগোতে হবে। তবে ভারতে মুসলমান সহ সংখ্যালঘুদের প্রতি বিজেপির যে দৃষ্টিভঙ্গি জোট সরকারের অধীনে, তাতেও পরিবর্তনের আভাস দেখছেন বিশ্লেষকরা। এনডিএতে যারা আছেন তারা আমার মনে হয় না যে খুব বেশি রকমের এই ধর্মীয় পোলারাইজেশন বা ইকোনমিক ডিসপ্যারিটিটা বাড়তে দিবেন। অন্ততপক্ষে তারা যদি নেক্সট ইলেকশনের জন্য নিজেদেরকে তৈরি করেন, এই জায়গাগুলি ওনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করা। এবার জোট সরকার গঠন করাই একক দল হিসেবে আধিপত্যের যে নজির করে আসছিল বিজেপি, তাতে খানিকটা হলেও ভাটা পড়তে পারে বলে শঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। हमारे रक्षा मंत्री মিলা খন্দকার, চ্যানেল 24। আপনার প্রতিবেদনে বিস্তারিত দেখছিলেন। নতুন মোদী সরকারের চলার পথ কেমন হবে এবং সেই সাথে সাথে ভারতের বিদেশ নীতি কেমন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকের আয়োজন আমরা সাজিয়েছি এবং কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান এবং তিনি আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন। সেই সাথে সাথে জনাব এম হুমায়ুন কবির রয়েছেন, তিনি সাবেক রাষ্ট্রদূত। দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। আশা করি শুনতে পাচ্ছেন আমার কথা। ডক্টর দেবজ্যোতি চন্দ, আপনার কাছে শুরুতে যেতে চাই। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথমবারের মতো কোনো জোট সরকারের নেতৃত্ব নিলেন। এবারের অভিজ্ঞতাটা তার কেমন হবে বলে মনে করছেন, বিশেষ করে যেহেতু জোট শরিকদের উপরে নির্ভর করতে হয়েছে বিজেপিকে সরকার গঠনের ক্ষেত্রে? সেই ক্ষেত্রে তার পূর্ণ কর্তৃত্ব থাকবে কিনা, বা সেই সাথে সাথে দেশ পরিচালনায় সিদ্ধান্ত গ্রহণের পথটা কেমন হবে বলে মনে করেন? পার্লামেন্টে 272 হচ্ছে ম্যাজিক ফিগার। এনডিএর কাছে 293 সিটস আছে, 293টা সিট আছে, এবং বিজেপির কাছে 240টা সিট আছে। বিজেপিকে কিছু একটু সামান্য কয়েকটি সিটের জন্য আমাদের তার যে শরিক দল গুলো রয়েছে তাদের উপর একটু নির্ভর করতে হবে, এটা অবশ্যই সত্য। কিন্তু এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এনডিএর যে মিটিং গুলো হয়েছে, সেখানে শরিক দলের নেতৃত্ব তার সাথে দেখা করেছে এবং সেখানে তারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি তাদের আস্থা এবং জোটের নেতা হিসেবে তাকে গ্রহণ করেছে। এবং আমার মনে হচ্ছে না যে আগামী দিন এই বিষয় নিয়ে নরেন্দ্র মোদীকে খুব একটা বেশি চিন্তা করতে হবে। আমি এই পরিপ্রেক্ষিতে বিশেষ করে বলছি যে 2004 থেকে 2014 ইউপিএ সরকার ছিল কংগ্রেস নেতৃত্বাধীন। এর থেকে অনেক কম সংখ্যক এমপি নিয়ে কংগ্রেস কিন্তু সেই সময় জোট সরকার চালিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি যে আমার মনে হচ্ছে যে এবারে সরকার, হ্যাঁ, প্রথম নরেন্দ্র মোদীকে একটি জোট সরকার চালাতে হবে। এর আগে বিজেপির নিজেরই পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল,
কিন্তু তাতে নরেন্দ্র মোদীর যে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা আমার মনে হচ্ছে তার এই সরকার চালাতে খুব একটা অসুবিধা হবে না। এম হুমায়ুন কবির আমাদের সাথে রয়েছেন, সাবেক রাষ্ট্রদূত। আপনার কাছে এই পর্যায়ে আসতে চাই, বিশেষ করে নতুন এই সরকারের জন্য বিদেশ নীতি বলা হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় অন্য কোনো শরিকদের উপরে ছাড়ছেন না, এটা বিজেপির হাতেই থাকবে, এবং যে বিদেশ নীতি অনুযায়ী চলেছে এতদিন সরকার, নতুন সরকারও কি একই পথে হাঁটবে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি একটুখানি আপনার বক্তব্যটা শুরু যে দিয়ে করেছিলেন সেইখান থেকে শুরু করি। আসলে ভারতে কিন্তু এই এনডিএ নেতৃত্বে, এই জোটের নেতৃত্বে সরকার চলছে কিন্তু অনেকদিন ধরে। কাজেই যেটা বলা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমবার জোট সরকারের নেতৃত্ব দেবেন, কথাটা সেই অর্থে কিন্তু আমার মনে হয় যে একটু বোধহয় পরিষ্কার হওয়া দরকার। এনডিএ সরকার আগেও ছিল, কিন্তু যেহেতু বিজেপির নিজের সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই কারণে তাদের শরীরদের উপর নির্ভরতাটা কম ছিল। এবার সংখ্যাগরিষ্ঠতা যেহেতু বিজেপির নাই, সেই কারণে হয়তো তাদেরকে একটু অন্যান্য দলের উপর নির্ভর করতে হচ্ছে। এই হচ্ছে তফাৎটা। এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলছিলেন যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মনে হয় না খুব বড় ধরনের পরিবর্তন হবে। ভারতের নির্বাচন হয়ে যাওয়ার পরে সাম্প্রতিককালে তাইওয়ান নিয়ে যে ঘটনাটা ঘটলো, মানে তাইওয়ান বিষয়ে ভারতের যে অবস্থান, তাতে কিন্তু মনে হয় যে ভারত এতদিন ধরে যে ধরনের পররাষ্ট্র নীতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালিয়েছেন সেই নীতিটাই বজায় থাকবে। তার কারণ ইঙ্গিত যেটা পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত তো সবে সরকার গঠন হচ্ছে, এখন আপনার নীতিমালা তৈরি হবে, তারপর সেটা বোঝা যাবে। কিন্তু আমার প্রাথমিক ইঙ্গিতে মনে হয় যে আগের মতোই থাকবে। চীনের সাথে তাদের যে সম্পর্ক সেটা সেরকম থাকবে, প্রতিবেশীদের সাথে সম্পর্ক মোটামুটি যা ছিল তাই আছে। আজকে যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে সেটা চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন যে এর মধ্যে কিসের ইঙ্গিত আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও তাদের যে ধরনের বক্তব্য আমরা পাচ্ছি, তাতে মনে হয় যে এখন যে অবস্থা আছে সেই ধারাটাই হয়তো বজায় থাকবে। জি, নিশ্চয়ই। এবং এই ব্যাপারে আরও প্রশ্ন রয়েছে, সেই উত্তরগুলো নিশ্চয়ই আপনাদের কাছে আমরা প্রত্যাশা করবো। তার আগে একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতি থেকে এসে আমরা কথা বলবো। মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক দেখছেন, আমাদের সাথেই থাকুন। একটা ছোট বিরতির সময় হলো। সবাইকে স্বাগত জানাচ্ছি। মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক দেখছেন, আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ এবং সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। ডক্টর দেবজ্যোতি চন্দ, আপনার কাছে যাই। কারা আমন্ত্রণ পেলেন সেই বিষয়ে প্রসঙ্গক্রমে উঠে এসেছে মোদী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেখানে বাংলাদেশের গণমাধ্যম একটি পত্রিকা রয়েছে, তারা এটা আলাদা করে উল্লেখ করেছে যে মমতা ব্যানার্জি তিনি বলেছেন যে তিনি এই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি, এবং সেই সাথে সাথে তিনি যে চ্যালেঞ্জটা ছুড়েছেন যে মোদী সরকার 15 দিনও টিকবেন কিনা, সেরকম একটা সন্দেহ তিনি জানিয়েছেন। এবং আখেরে তিনি বলেছেন এটাও যে নতুন ইন্ডিয়া জোট যেটা, তারাই আখেরে সরকার গঠন করবে বলেন তিনি মনে করছেন। একটু এই ব্যাপারে বলবেন, কি মনে করেন আপনি? আমাদের কাছে যে সর্বশেষ খবর আছে তাতে মমতা ব্যানার্জির যে দল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি আজকে একটি সাংবাদিক সম্মেলন করে সেখানে জানিয়েছেন যে তিনি এই শপথ গ্রহণ সেরেমনিকে বয়কট করছেন, উনি যাবেন। অর্থাৎ এই কথাটা, এটা নিয়ে আর কোনো ডাউট নেই, উনি যাবেন না। কংগ্রেস অবশ্যই জানিয়েছেন যে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। অর্থাৎ ইন্ডিয়া জোটের মধ্যেই যারা শরিক তাদের মধ্যে কিরকম ব্যবহার হবে নরেন্দ্র মোদী সরকারের সাথে, এই নিয়ে নানা রকম দ্বিমত দেখা যাচ্ছে। আর এটা তো সময়ই বলবে পরবর্তীকালে সরকার কতদিন টিকবে না টিকবে, এগুলো নিয়ে এখন আলোচনা করা। হয়তো শপথ গ্রহণ হচ্ছে, আশা করি সরকার নিশ্চয়ই অনেক লম্বা সময়, তার নির্দিষ্ট সময় টিকে যাবে। নিশ্চয়ই। এম হুমায়ুন কবির, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে আসি। গঙ্গার পানি ভাগাভাগি নিয়ে 2026-এর শেষের দিকে আমাদের চুক্তি নতুন করে নবায়ন হওয়ার সময় ঘনিয়ে এসছে। এছাড়া তিস্তা চুক্তির ইস্যু বলা হয়ে থাকে যে মমতা ব্যানার্জির একটা আপত্তিতেই সেই চুক্তিটা স্বাক্ষর হয়নি। এবারে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আলাদা করে তৃণমূল কংগ্রেসের প্রভাবটা আরও বাড়লো কাগজে কলমে। এটা কি তিস্তা ইস্যুকে আরেকটু জটিলতার দিকে ঠেলে দিবে কিনা, বা এটাকে প্রলম্বিত করবে কিনা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তিস্তা ইস্যু যেটা আপনি বলছেন, তিস্তা ইস্যু নিয়ে যে জটিলতাটা শুরুতেই আমরা দেখেছি, এখন সেটা সমাধানের কোনো নতুন ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে না। তার অর্থ হচ্ছে যে অবস্থা ছিল সেই স্থির অবস্থাটাই বজায় থাকবে।
এখন নতুন করে আমাদের ভাবতে হবে যে গঙ্গার চুক্তি নবায়নের যে বিষয়টা আসবে সামনে, সেই ক্ষেত্রে এখন আমরা কি অবস্থা দেখব তার জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু বাংলাদেশের দিক থেকে আমাদের প্রত্যাশা ভারত সরকার আমরা যেভাবে গত চুক্তিটা করেছিলাম সেই বিষয়টা মনে রেখেই আবার নবায়নের দিকে যাবে, এটাই আমাদের প্রত্যাশা। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হচ্ছে, বিরতি থেকে আসছি। আপনারা দেখছেন মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক। আরেকটা ছোট বিরতির সময় হলো, সাথেই থাকুন। স্বাগত আরেকবার। মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক দেখছেন। ডক্টর দেবজ্যোতি চন্দ, এই পর্যায়ে আপনার কাছে যেতে চাই। কংগ্রেস জোট নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের একটা বিস্ময়কর উত্থান লক্ষ্য করা গেছে এই নির্বাচনে। বিশেষ করে বুথ ফেরত জরিপকে একরকম ভুল প্রমাণ করেই, চ্যালেঞ্জ নিয়েই এই উত্থান বলা চলে। ভোটাররা আসলে এই নির্বাচনের মাধ্যমে কি বার্তা দিতে চেয়েছেন বা কি মনে করেছেন তারা? একটি শক্তপোক্ত বিপক্ষ, যেটাকে হিন্দিতে বলে অপোজিশন, সেটা খুবই জরুরি যে কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসি যদি ভালোভাবে ফাংশন করতে যায়। এবং এটা একটা হেলদি ট্রেন্ড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং কংগ্রেস এবার বেশি ভোট পেয়েছে এবং বেশি সিট পেয়েছে, কিন্তু তারা যে ম্যাজিক ফিগার তার থেকে প্রায় 30-35টি সিট তাদের কাছে কম আছে। তারা আপাতত ওয়েট এন্ড ওয়াচ পলিসি যেটাকে বলে সেটা তারা এখন নিয়ে চলবে। আগামী দিনে আমরা দেখতে পাবো যে এই জোট নিজেদের মধ্যে তারা কতটা নিজেদের শক্তপোক্তভাবে একসঙ্গে ধরে রাখতে পারে তার উপর অনেকটাই নির্ভর করবে আগামী দিনে কংগ্রেস কোন দিকে যাবে। এম হুমায়ুন কবির, আপনার কাছে প্রশ্ন থাকবে যে এই যে রাষ্ট্রপ্রধানরা তারাও শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন এবং ইতিমধ্যে যুক্ত হয়েছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, তিনি ক্ষমতা নেওয়ার পরে এটাই তার প্রথম ভারত সফর। তার এই আমন্ত্রণ পাওয়াটা এবং এই আমন্ত্রণ গ্রহণ করাটা আলাদা করে বাড়তি নজর কেড়েছে সবার জন্য। বলা হচ্ছে যে এই দুই দেশের মধ্যে যে টানাপোড়েন ছিল সেটা একটা নতুন করে একটা হয়তো সমাধানের পথ হাঁটবে বা কিছুটা সহজ হয়ে যাবে। বাড়তি করে যদি বলি যে ভারতের সাথে অন্যান্য দেশের যে বিদেশের সম্পর্কগুলো, সেগুলো কোন দিকে রূপ নিবে বলে আপনি মনে করেন? একটু সংক্ষেপে উত্তরটা নিব। ধন্যবাদ আপনাকে। আসলে ভারতের সাথে তার প্রতিবেশীদের সম্পর্ক কেমন হবে সেটা মূলত নির্ভর করে ভারত তার প্রতিবেশীদের সাথে কি ধরনের সম্পর্ক বজায় রাখতে চায়। তো কাজেই আপনি যেটা বলছিলেন, মলদ্বীপসের সাথে গত কয়েক মাসে ভারতের সম্পর্ক যেভাবে ছিল, এখন যদি ভারত সেটাকে মেরামত করার জন্য উদ্যোগ নেয়, আমার ধারণা তাহলে সম্পর্কটা স্বাভাবিক হবে। তবে এটা মনে রাখতে হবে যে প্রত্যেক দেশই অন্য দেশের সাথে তার অভ্যন্তরীণ প্রয়োজনের নিরিখেই সম্পর্ক নির্ধারণ করতে, কাজে সেটাকেও আমি মনে করি সম্মান করলেই সম্পর্কের জটিলতাটাকে এড়িয়ে চলা যেতে পারে। জি, ডক্টর দেবজ্যোতি চন্দ, আপনার কাছে শেষ প্রশ্ন রাখতে চাই যে মোদী সরকার যে গঠন হলো বা তিনি নতুন পথে হাঁটার জন্য রেকর্ড গড়েই এই শপথে আসলেন, অর্থাৎ টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব নিলেন। একটু জানাবেন যে এই সরকারের কাছে সামনে কি কি চ্যালেঞ্জ অপেক্ষা করছে এই টার্মে? অবশ্যই মোদী সরকার একটি নতুন একটি পলিসি নিয়েছে, বিকশিত ভারত। 2047-এর মধ্যে ভারতকে একটি উন্নত দেশ হিসেবে মোদী সরকার দেখতে চায় এবং এটার সামনে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ আছে। ভারত একটি বড় দেশ, ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ অ্যান্ড ইনকাম এটা একটা সবসময় বড় চ্যালেঞ্জ। এইটা যদি নিয়ে রাখতে পারে, আরো বেশি ইনভেস্টমেন্ট এবং একটি ইকোনমিক পাওয়ার হিসেবে ভারত আত্মপ্রকাশ করছে। পৃথিবীর মধ্যে এখন পঞ্চম সবচেয়ে বৃহৎ অর্থনীতির দেশ ভারত, সেটা আগামী 2030-এর মধ্যে আমরা আশা করছি সেটা তৃতীয় সবচেয়ে বড় অর্থনীতির দিকে এগিয়ে যাবে। এই চ্যালেঞ্জগুলো অবশ্যই রয়েছে, তবে একটা সাম্যের ভারত, এইটা মোদী সরকারের সম্পর্কে অনেক রকম, যেমন আমরা আলোচনা শুরুতেই দেখছিলাম যে সমস্ত শ্রেণীর, সমস্ত ধর্মের, সমস্ত ভাষার ভারতের এই যে বহুমাত্রিক যে ভারত, সেই ভারতকে একসঙ্গে নিয়ে চলা এবং তাদের সব গোষ্ঠীর মানুষের আস্থা অর্জন করে চলা, এটাই মনে হয় মোদী সরকারের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, অনেক ধন্যবাদ ডক্টর দেবজ্যোতি চন্দ এবং এম হুমায়ুন কবির, দুজনকে অনেক ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকবেন আশা করছি। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রধান এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ এই আয়োজনের সাথে ছিলেন এবং সেই সাথে সাথে এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত, আমাদের এই আয়োজনের সাথে ছিলেন এবং তারা তাদের মূল্যবান মতামত দিয়েছেন। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার, বিশেষ করে নরেন্দ্র মোদী রেকর্ড তৃতীয়বারের মতো শপথ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী হিসেবে এবং দায়িত্ব তুলে নিলেন নতুন সরকার নিয়ে। ভারতের আগামীর পথ কোন দিকে এগোবে
সেটা রচনা করার জন্য। ভালো থাকবেন। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। আমাদের সাপ্তাহিক আয়োজন দেখতে চ্যানেল 24-এর পর্দায় চোখ রাখবেন আশা করছি। মিনিস্টার ফ্রিজ আন্তর্জাতিক এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।